রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, দেশের প্রশ্নে একসঙ্গে থাকার ঘোষণা। যে ঐক্যে স্বৈরাচারের পতন ঘটেছে সেখানে কোনো ফাটল ধরেনি বললেন ডক্টর ইউনূস। আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। নিত্যপণ্যের চড়া দামে বেসামাল ক্রেতা, সরবরাহ ব্যবস্থাপনায় চরম সংকট। মাঠ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভোক্তা অধিকারের। এবং চায়ের দেশে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 রোমাঞ্চ শুরু আজ। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলার নারীরা। ব্যাটিং বান্ধব উইকেটে দলগত চেষ্টায় জয়ে শুরুর আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। আদর্শিক মতভেদ থাকলেও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন দলগুলোর নেতারা। বুধবার জাতীয় ঐক্যের ডাকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকের পর আইন উপদেষ্টা জানান, বাংলাদেশকে নতজানু দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার, আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা সহ সাম্প্রদায়িক উস্কানির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাকে জাতীয় সংলাপের এই আয়োজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার ডাকে সাড়া দিয়ে সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াত সহ দেশের সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংলাপে নিজেদের মতামত সরকার প্রধানের কাছে তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। বিকেল 4টায় শুরু হওয়া সংলাপ চলে 2 ঘন্টারও বেশি সময় ধরে। সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থান তুলে ধরে নেতারা বলেন, সংকট মোকাবেলায় সরকারের পাশে থাকবেন তারা। জানান, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে রাজধানীতে ঐক্য সমাবেশেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। যে কোনো ষড়যন্ত্র রুখতে সবাই এক হয়ে মাঠে থাকার ঘোষণাও দেন দলগুলোর নেতারা। কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। ছাত্র জনতার বিজয় ছিনিয়ে নেয়ার অপচেষ্টা হলে তা রুখে দেওয়ার যৌথ বার্তাও আসে নেতাদের কণ্ঠে। যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব, সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে যারা ব্যর্থ, অকার্যকর করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক, সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। দেশ বিরোধী কোনো শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায়, সেটা রুখে দেবার জন্য 18 কোটি বাংলাদেশি একত্রিত থাকবে। এরপর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের প্রস্তাবও এসেছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে। কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অব্যাহত সংলাপ হবে বলেও জানানো হয় বুধবারের এই আয়োজন থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আগস্টে যে ঐক্য নিয়ে শত্রুর মোকাবেলা, সেই ঐক্যে কোনো চিড় বা ফাটল ধরেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বার্তা বিশ্ববাসীকে জানাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কেউ ঐক্য ও স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল,
সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। সে জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি, সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই আবেদনের শুনানি হবে। 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত তিনি সেখানে আছেন। ভারত থেকে দেশে বিদেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তার উস্কানিমূলক বক্তব্যের কল রেকর্ড বিভিন্ন সময়ে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবশেষ ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তাকে বরাত দিয়ে খবরও প্রকাশ করে। এর আগে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়, যা এখনও প্রক্রিয়াধীন। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ এবং সুস্থ ছাত্র রাজনীতির রূপরেখা তৈরিতে আগামী 20 তারিখের মধ্যে সব ছাত্র সংগঠনগুলো প্রস্তাবনা জমা দেবে। একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বুধবার রাতে 30টি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ জানান, ছাত্রদের অধিকার আদায়েও আলোচনা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতির সমালোচনা করেন তিনি। জানান, শিক্ষকরা ফুল টাইম রাজনীতিবিদ এবং পার্ট টাইম শিক্ষক ছিলেন, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অসুস্থ ছাত্র রাজনীতিও পরিবর্তন চান তারা, চান দেশ গঠনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব। জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যেই নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কিভাবে লেজুর ভিত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়েছে। আজ রায়ের দিন জানাবেন উচ্চ আদালত। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে শুনানি শেষ হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ৫৫ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। এই আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন। রুলে ৫৫ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন। শুনানিতে আইনজীবী বলেন, ৫৫ সংশোধনীতে একই সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম ও ধর্মনিরপেক্ষতার বিষয়টি রাখা হয়েছে, যা পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। এর মাধ্যমে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় যান চীনের রাষ্ট্রদূত। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর আলতাফ হোসেন জানান, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির পুরানো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে চায় তা নিয়েও কথা বলেছেন। দ্রব্যমূল্যের চাপ থেকে ক্রেতাদের রেহাই দিতে যখন বাজারে অভিযান ও জরিমানায় ব্যস্ত সরকারি সংস্থাগুলো, তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে সমস্যা বাজারে নয়, সরবরাহ ব্যবস্থাপনায়। সংকট যেখানেই হোক সেখানে থেকেই মুক্তি চান ভোক্তারা। অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, চাহিদা যোগানের হিসাব মিলিয়ে বাজারে স্বস্তি ফেরাতে প্রত্যাশিত সহযোগিতা করছে না মাঠ প্রশাসন। ফরহাদুর রহমানের রিপোর্ট।
নিত্যপণ্যের দাম তদারকিতে বাজারে বাজারে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তাদের অভিযান চালানো এখন নিয়মিত ঘটনা। এ সময় বরাবরই বিক্রেতাদের পক্ষ থেকে দাবি করা হয় খুচরা পর্যায়ে নয়, সংকটের উৎস উৎপাদন আর সরবরাহ ব্যবস্থায়। হেরা তো ওই করে না, বই থেকে যদি কমে আসে, আরো কমে আসলে আমরা কমে বেচতে পারবো। দৈনিক বাজার দৈনিক আমরা এরকম রাখি আমরা বেচতে পারি না, যেখান থেকে সেল হয় সেখানে গিয়ে করতে হবে। যদি তারা কমে আমাদের সেল দিতে পারে আমরা কমে বেচতে পারবো, কোনো সমস্যা নেই। সদ্য প্রকাশিত জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন বাস্তবতা। এতেও বলা হয়েছে সরবরাহ ব্যবস্থাতেই অস্থিতিশীল হয় নিত্যপণ্যের বাজার। কিছু মানুষ এই যে মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখানে মেইন মুনাফাটার ভাগটা নিয়ে নেয়। সাপ্লাই চেইনটা ভালোভাবে মনিটর করা, কৃত্রিম সংকট যাতে না করতে পারে সেই জায়গাটা ভালোভাবে ব্যবস্থাপনা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী চাপে থাকা ভোক্তাদের দাবি একটাই, নিত্যদিনের বাজার খরচের হিসাব মেলাতে চিহ্নিত সমস্যার সমাধান হোক। 80 টাকা 75 টাকা আলু এখনো আছে, পেঁয়াজও এখন 120 টাকা, 100 টাকা ইন্ডিয়ান পেঁয়াজগুলো সেইগুলো পেঁয়াজ পাওয়া যাচ্ছে। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিছু তারা করতে পারতেছে না। আর জনগণ আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। এই দোকানদার যার কাছ থেকে মালটা আনে তার দামটা যদি ঠিক থাকে তাহলেই আর কমে দিতে পারবে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অসহযোগিতায় অসহায় হয়ে পড়েন তারা। একজন জেলা প্রশাসক বলছেন, স্যার কি করব। এখন আমার কাছে মনে হলো যে উনি অসহায় অবস্থায় পড়ে গেছেন। তো একজন জেলা প্রশাসন তো অসহায় অবস্থায় পড়তে পারে না। ওনার হাতে আইন আছে, ওনার হাতে ক্ষমতা আছে, ওনার হাতে ফোর্স আছে। আর একটা জেলায় যেটা কোনো কাজ করেনি, যাদের কাছ থেকে আপনার সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার কথা তাদের কাছ থেকে ওইটা পাচ্ছেন না। আমি সরকারকে জানিয়েছি। বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখা সহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। তত তাড়াতাড়ি বাজার সুস্থ অবস্থা ফেরত পাবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যশোর জেনারেল হাসপাতালে মিলছে না বিনামূল্যের জলাতঙ্ক টিকা, তাই বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 1 মাস ধরে ভ্যাকসিনের সরবরাহ নেই, তবে শিগগিরই সংকট কেটে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। হাসপাতালের জলাতঙ্কের সেবা প্রদান করা কক্ষটিতে কুকুর, বিড়াল সহ অন্যান্য প্রাণীর কামড়ে আহত রোগীরা ভ্যাকসিন নেয়ার জন্য অপেক্ষা করছেন। অনেককেই টিকা দিচ্ছেন কর্মরতরা। যশোর সরকারি জেনারেল হাসপাতালে বিনামূল্যে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। রোগীরা বলছেন দীর্ঘদিন ধরে এই হাসপাতালে পাওয়া যাচ্ছে না চাহিদা অনুযায়ী ভ্যাকসিন। বাইরের ফার্মেসি থেকে টিকা সংগ্রহ করে এনে দিলেই তাপুস করছেন সেবিকারা। এ কারণে প্রতিদিন শতাধিক রোগী এ সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি ও ব্যয়বহুলের টিকার সরবরাহ বাড়ানোর দাবি তাদের। এসে দেখে এখানে ভ্যাকসিন নাই, আমাদের বলছে যে প্রতি 4 জন করে একটা ভ্যাকসিন, যেখানে একটা ভ্যাকসিনের দাম 500 টাকা আপ পড়তেছে। ওরা বলছে আমাদের এখানে নেই, আমরা জানি না। কিনে দিতে হয়েছে প্রথম ডোজ, সামনে আরো 2 ডোজ আমাদের দিতে হবে কিনে। ডাক্তার সাহেবরা বললেন হাজার হাজার রোগী এসে ফিরে যাচ্ছে, অথবা তাদের নিজের টাকা থেকে টাকা দিয়ে ভ্যাকসিন কিনে সেবা নিতে হচ্ছে। তাহলে সরকারি আমাদের এই প্রতিষ্ঠান থেকে মানে অর্থ কি কিনেই নেওয়া লাগে আমাদের। হ্যাঁ, এখানে কোনো সাপ্লাই, এত বড় একটা হাসপাতালে আমরা সাধারণ জনগণ কোনো সাপ্লাইয়ের কোনো কিছুই পাই না এখানে। সেবিকাদের দাবি, গত 1 মাস ধরে ভ্যাকসিন সংকট চলছে, আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টিকাটি সরবরাহ পেতে চাহিদাপত্র দেয়া হয়েছে। 15 অক্টোবর থেকে সাপ্লাই নেই, এর আগ পর্যন্ত সাপ্লাই ছিল। এখন যেহেতু আমাদের নেই, উদ্বোধন কর্মকর্তাকে জানাইছি, ওরা বলছে যে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, এখনো আসেনি। হাতে পাইলে আমরা আবারও তাকে ফিরিয়ে দেবো। জলাতঙ্ক রোগ প্রতিরোধের যে ভ্যাকসিনটা, এটা আমার বেশ কিছুদিন নাই আমাদের হাসপাতালে সাপ্লাই। আমরা যথাসময়ে চাহিদা দিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে প্রতি মাসে প্রায় 2500 রোগী জলাতঙ্ক রোগের চিকিৎসা নিতে আসেন। এর বিপরীতে প্রতি মাসে 250 ভায়াল ভ্যাকসিন পাওয়া যায়, যা দিয়ে 1000 রোগীর সেবা দেয়া সম্ভব হয়। সময় সংবাদ, যশোর। এদিকে প্রবল জনবল সংকটে ঝিনাইদহের 13টি উপস্বাস্থ্য কেন্দ্র। অনেকগুলো বন্ধ থাকলেও সরকারি খাতায় দেখানো হয় চালু, আবার কোথাও মেডিকেল অফিসারের পদায়ন থাকলেও দেখা মেলে না চিকিৎসকের। এ কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত গ্রামের মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত চিকিৎসক নিয়োগ দেয়া হবে। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। চিকিৎসক সহ জনবল পদায়ন না হয় 1.5 যুগের বেশি সময় আগে বন্ধ হয়ে গেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্র। খুলে পড়েছে ইট ও পলেস্তারা, চুরি হয়ে গেছে জানালা দরজা, অথচ সরকারি খাতায় এখনো চালু এই কেন্দ্রটি।
একইভাবে শৈলকুপা উপজেলার আবাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো মেডিকেল অফিসার। জনবল না থাকায় একজন অফিস সহায়ক দিচ্ছেন স্বাস্থ্যসেবা। দিনের পর দিন এভাবেই চলছে ঝিনাইদহের 13টি উপস্বাস্থ্য কেন্দ্র। কোথাও আবার মেডিকেল অফিসার পদায়ন থাকলেও যান না চিকিৎসক। এ কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষ। আগে ওষুধ পাতাম, ডাক্তার থাকতেও এখন ওই ঘরে ছাগল গরু চরে। 2-1 বছর আগে MBBS ডাক্তার ছিল, অনেকদিন নাই। বিল্ডিংটা চালু হোক, হলে ডাক্তার আসবে, আমরা কিছু ওষুধ পাবো না, একটু উপকৃত হবো। চিকিৎসা নেওয়ার জন্য অনেক দূর যেতে হয়, যার কারণে অনেক লোক মানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সোমবারে এসেছিলাম, উনি ছিল না, ছুটিতে ছিল অফিসের কাজে, আজকে উনি নাই। MBBS ডাক্তার পদায়ন আছেন, কিন্তু উনি বর্তমানে থাকেন ঝিনাইদহে। রোগী কিছু মারাও গেল, কিন্তু আজকে এত বড় একটা হাসপাতাল, সেই হাসপাতালে কেন আজকে MBBS ডাক্তার নেই? বিষয়টি স্বীকার করে স্বাস্থ্য বিভাগ বলছে চিকিৎসক নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে। নতুন যে BCS গুলো আসছে সেখানে ডাক্তারের একটি ভালো পরিমাণ রিক্রুটমেন্ট হবে আশা করি। রিক্রুটমেন্ট পেলে আমরা ওখানে মেডিকেল অফিসার নিয়োগ দিতে পারলে স্বাস্থ্যসেবা আরো ভালোভাবে চলবে মনে করি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 5টি উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে দৈনিক প্রায় 1500 মানুষ স্বাস্থ্যসেবা নেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ভৈরব বাজার রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় চট্টগ্রাম থেকে পুলিশ ভৈরবে পৌঁছলে আসামি চন্দনকে হস্তান্তর করা হবে। গত 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের একটি ভবনের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ন্যাশনাল লাইনে শ্বশুর যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এই সময় আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিক তাকে আমি গ্রেপ্তার করি। যেহেতু এটা চিটাঙ্গের হত্যা মামলার আসামি, চিটাঙ্গের যে অফিসার আছে ওরা আসছে, ওদেরকে আমরা বুঝিয়ে দেব। বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচারের জবাব সবাই একসঙ্গে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এই কবে একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে। পর্যটনে অপার সম্ভাবনাময় খুলনা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, 60 গম্বুজ মসজিদের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকৃতি, দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে বাড়েনি সুযোগ সুবিধা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বিশ্ব ঐতিহ্যের 60 গম্বুজ মসজিদ। রয়েছে আরও অসংখ্য পুরাকীর্তি সহ নানা দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর শীত মৌসুমে সুন্দরবন ঘিরে ব্যস্ততা বাড়ে ট্যুর অপারেটরদের, যেখানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখিসহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সৌভাগ্যবান হলে দেখা পান রয়্যাল বেঙ্গল টাইগারের। ম্যানগ্রোভের ভিতর দিয়ে গেলে যেটা সৌন্দর্য দেখা যায়, এটা আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় গিয়েছি। দিস ইজ আনপ্যারালাল। নেচারের কাছে আসার যে আনন্দ এবং এটা যতটা রিফ্রেশিং সেটা কিন্তু আর কোথাও হয় না। শুধু সুন্দরবন নয়, এ অঞ্চলে বিশ্ব স্থাপত্য বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, রয়েছে খান জাহান আলী মাজার, অযোধ্যা মঠ সহ অসংখ্য দৃষ্টিনন্দন স্থান ও পুরাকীর্তি। তবে ভ্রমণের এসব স্থানে অনুন্নত সড়ক ব্যবস্থা, নদীপথে পন্টুন সংকট, নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। বইতে পড়েছি, কিন্তু আজকে আমরা নিজেরা স্বচক্ষে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। থাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং এখানে ম্যানেজমেন্টটা যদি আরেকটু স্মুথ হয়
তাহলে বোধহয় সবাই আর একটু ইন্টারেস্ট পেতে এখানে আসার জন্য। বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই প্যাকেজ প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সাংস্কৃতিক আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা জানতে পারবো। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর গড়ে 2 লাখেরও বেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন, যা থেকে রাজস্ব আয় হয় 4 কোটি টাকারও বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। ভালো দাম পাওয়ার আশায় এবারও মূল কাটা পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন কুষ্টিয়ার চাষিরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা তাদের। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাসছে ঘাম ঝরানো কষ্টের ফসল। আশানুরূপ ফলন পেতে দেশি পদ্ধতিতে চাষ দিয়ে পরম যত্নে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষক। কেউ বা জমিতে সার ও পানি দিয়ে জমি প্রস্তুত করার কাজে ব্যস্ত। কুষ্টিয়ার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে মূল কাটা পেঁয়াজ। তবে সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে জানান কৃষকরা। ভালো দাম না পেলে লোকসানের আশঙ্কা তাদের। মূল কাটা 3 মাসেই উঠে যায় মোটামুটি। আবাদে খুব লাভ ভালো। লাভ ধরেন বিঘি প্রতি 1.5 লাখ টাকা হয়ে যায়। 1.5 বিঘে মূল কাটা পেঁয়াজ লাগাইছি। আমার অতিরিক্ত খরচ যদি আমরা সরকারের থেকে সহযোগিতা পাই তাহলে আমরা উৎপাদন বেশি করব, বাজার কম হয়ে যাবে, কিন্তু আমাদের তো সেইটা আমরা পাইনি। কৃষি সরঞ্জাম চাষ করতে যেসব দ্রব্য আমাদের লাগে এগুলো যদি ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে থাকে তারা আরো অধিক পরিমাণে এই পেঁয়াজ চাষ করার জন্য কৃষক উদ্বুদ্ধ হবে। তবে পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কি ধরনের কোন সাইজের পেঁয়াজ লাগালে পারে পেঁয়াজটা ভালো হয়, কি সার চাষে দিতে হবে, কি সার পরে দিতে হবে, কি ওষুধ দিলে পরে রোগ ব্যাধি হবে না, এইগুলোই আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তাদের উৎপাদনটা ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবার 1700 হেক্টর জমিতে মূল কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের খবর। মিরপুরের পর 4 দেশ সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ আইরিশদের আতিথ্য দেবে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডের আত্মবিশ্বাস আছে, তবে ভেন্যু আর ফরম্যাটের পরিবর্তনটাও মাথায় রাখতে চাইছেন টাইগ্রেস অধিনায়ক। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। ম্যাচ শুরু দুপুর 2টায়। গায়ে চা কন্যাদের ঐতিহ্যবাহী পোশাক, পিঠে ঝুলানো পাতা সংগ্রহের ঝুড়ি। 4 দেশের নতুন সাজে নিগার সুলতানা জ্যোতি আর গেবি লুইস। সিলেটের মালনীছড়া চা বাগানের দৃশ্য এটা। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের আগে এমন ভিন্নধর্মী আয়োজনের কৃতিত্ব ক্রিকেট বোর্ডের। লড়াই শুরুর আগে সোনালী ট্রফি হাতে ফটো সেশনে অংশ নেন 2 দলের অধিনায়ক। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর 20 ওভারেও ফেভারিট স্বাগতিকরা। অন্তত ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে র্যাঙ্কিংয়ের হিসেব দুশ্চিন্তা বাড়াবে স্বাগতিকদের। সংক্ষিপ্ততম ফরম্যাটে আরো বেশি শক্তিশালী আইরিশরা, তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না নিগার সুলতানা জ্যোতি। প্লেয়াররা ভালো টাচে আছে এখন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা, প্লাস ডিফারেন্ট ফরম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন। অবশ্যই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে খেলতে হবে, বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে পারি সেই ফ্লোটা ওডিআইতে যেটা হয়েছে যে প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি-20তে সেম জিনিসটা থাকবে আমাদের মাথার ভিতরে, যে আমরা প্রথম ম্যাচটা যেন খুব ভালোভাবে জিততে পারি, যেন সেটা টোটালি পুরো টুর্নামেন্টটা যেন আমাদেরকে হেল্প করে। অন্যদিকে কদিন আগেই ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা থাকা আইরিশদের প্রত্যাশা প্রেস বান্ধব উইকেটের। পছন্দের ফরম্যাটে জয় দিয়ে শুরুর লক্ষ্য সফররতদের। জিততে চাই, অন্তত শেষ সামারে আমাদের খেলার ধরন আর সাফল্যের হিসেব টানলে টি-20তে আমরা আত্মবিশ্বাসী। মিরপুরের বিবেচনায় সিলেটে ভালো উইকেটের প্রত্যাশা থাকবে। 3 ম্যাচ সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের মতো জয়ের ধারা অব্যাহত রাখতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে বিশেষ ট্রাইব্যুনালে আবেদন প্রসিকিউশনের। আজই হবে শুনানি। সরকারেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমরা তো নাভির নিঃশ্বাস ফেলাচ্ছি। নিত্যপণ্যের চড়া দামে বেসামাল ক্রেতা, সরবরাহ ব্যবস্থাপনায় চরম সংকট, মাঠ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভোক্তা অধিকারের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।